Hello, my dear lovely video viewers. Today you are again welcome to my YouTube channel, The Perfect Learner. I hope you are very well today, and today's class is for you because this class is going to know about the joining sentence into simple. Okay? সো আজকের এই ক্লাসটি ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি এই ক্লাসটি করো, আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটি করার পর তোমাদের জয়েনিং সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে নিয়ে আসা আর কোনো রকম সমস্যা থাকবে না। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসটি জয়েনিং সেন্টেন্সেস ইনটু সিম্পল, অর্থাৎ দুটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সে জয়েন করতে হবে, তার ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। তোমাদের মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্স করতে গেলে অবশ্যই 1+1 এই নিয়মটি কিন্তু ফলো করতে হয়। ওকে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে যখন জয়েন করবে তখন 2+2 তে জয়েন করতে হবে, এবং কম্পাউন্ডেও কিন্তু সেম 2+2 তে আমরা জয়েন করি। তাহলে 2+2 1+1 এই বিষয় নিয়ে যদি তোমরা এক্সট্রা কোনো ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে দেখো অনেক ধরনের টাইপ দিয়েছি, সবার নিচে দেখা যাচ্ছে দেখো ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল, সেকেন্ড পাস্ট পার্টিসিপল, থার্ড পারফেক্ট পার্টিসিপল, ফোর্থ ইনফিনিটিভ, অ্যাপোজিশন, নমিনেটিভ অ্যাবসলিউট অ্যান্ড দ্য লাস্ট অ্যাডভার্বিয়ালস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখানে যে 7 ধরনের টাইপস আছে, এই 7 ধরনের টাইপ নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো অনেকেই তোমরা কমেন্ট করেছে যে স্যার যদি একটু জয়েনিং সেন্টেন্স নিয়ে একটু সমস্যা আছে আমাদের, তো জয়েনিং সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করো। তো আজকে তোমাদের জন্য এই ক্লাসটি আমি রেখেছি, সমস্ত টাইপস কিন্তু আমি দিয়েছি। তো এবার তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে করো, এবং তার আগে কথাটি বলে রাখি যে তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যায়। সবার প্রথমে কিন্তু আমরা 1 নম্বর অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল কি তোমাদের একটু অল্প কথায় বুঝিয়ে দিই। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে থাকি। এই প্রেজেন্ট পার্টিসিপল দুটি কাজ করে থাকে। দেখো প্রথমত অ্যাডজেক্টিভ, দ্বিতীয়ত অ্যাডভার্ব। যদি নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। যদি নাউন প্রোনাউন ছাড়া এবং ইন্টারজেকশন ছাড়া যদি অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে তাহলে আমরা তাকে কি বলবো? অ্যাডভার্ব। এই প্রেজেন্ট পার্টিসিপল দুটি কাজ করে আমরা শিখে নিলাম। তো দেখো এবার আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলকে কিভাবে দুটি সেন্টেন্সে যোগ করার ক্ষেত্রে ব্যবহার করব। তো নাম্বার 1 কি আছে দেখে নাও। হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট আন্ডার আ ট্রি। অর্থাৎ এই দুটি সেন্টেন্সের ভিতরে তোমাকে খেয়াল করতে হবে যদি তোমরা আগে আইএনজি যোগ করে বসাও, তাই তো? তো আইএনজি যোগ করা বলতে আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল বুঝবো। ওকে, তো দেখে নাও এখানে কোন কাজটি আগে হয়েছে। তোমাদের খেয়াল রাখতে হবে যে কাজটি আগে হয়েছে সেই কাজটির সাথে কিন্তু কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এবার যদি সেটা বি ভার্ব হয় তাহলে বি ভার্বের সঙ্গে বিং যোগ আইএনজি যোগ করবে, সরি, যদি সেটা বি ভার্ব হয় তাহলে তার সাথে আইএনজি যোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, বি ভার্ব এখানে কি কি আছে? বি ভার্ব হচ্ছে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো কিন্তু আমাদের বি ভার্ব। এইগুলো যদি সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ওকে, এই আইএনজি যোগ করলে অবশ্যই বি এর সাথে বি এর সাথে আইএনজি যোগ করলে হবে কি? বিং। তাহলে দেখো প্রথম সেন্টেন্স এখানে কি আছে? হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট আন্ডার হোয়াট? আন্ডার আ ট্রি। হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট আন্ডার আ ট্রি। দেখো এখানে প্রথম কিন্তু সে ক্লান্ত হয়েছিল, তারপরে কি? সে গাছের নিচে রেস্ট করেছিল। তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এখানে আমাদেরকে এই ওয়াজ আছে এবং দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে কিন্তু খুব সুন্দর ব্যাপার হয় যে একটি সাবজেক্টকে তুলে দিয়ে যে কাজটি আগে হয়েছে সেই ভার্ব যদি অক্সিলারি হয় তাহলে তার সাথে আইএনজি যোগ করে দেবো, এবং যদি মেন ভার্ব হয় তাহলে তার সাথেও কিন্তু আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি। তো দেখো তোমরা খুব সহজে কিন্তু আজকে প্রেজেন্ট পার্টিসিপল বুঝে যাবে। ওকে, তো এখানে আমরা কি দিয়ে শুরু করব? এই ওয়াজ আছে, এই হিটাকে আমরা কি এটাকে তুলে দেব। ওকে, এবং এই ওয়াজটাকে আমরা কি করব? আইএনজি যোগ করব, বিং টায়ার্ড, কমা, এখানে কিন্তু অবশ্যই কমা দেবো যেহেতু দুটো সেন্টেন্সকে আমরা জয়েনিং করছি, তাই তোমাদেরকে অবশ্যই কমা দিতে বলবো। এবং এটা কিন্তু পাংচুয়েশনের একটা রুলস এর ভিতরেও পড়ে। ওকে, তোমরা যদি পাংচুয়েশন নিয়ে কোনো রকম ভিডিও চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ডোন্ট স্কিপ আপ টু দ্য ভেরি এন্ড। ওকে, তোমরা অবশ্যই অনেক কিছু শিখবে আজকে ভিডিও দেখে আশা করি, তো দেখতে থাকো। ওকে, এবার এই যে হি আছে এই হিটাকে তো আমি তুলে দিলাম। তো সিম্পল সেন্টেন্স 1+1 হয়, একটি সাবজেক্ট আর একটি ফাইনাইট ভার্ব হয়, সেজন্য কিন্তু আমরা এখানে হি দেবো। এই হি কিন্তু এইচ ছোট হাতের হবে। ওকে, হি টুক রেস্ট
আন্ডার আ ট্রি, রাইট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার ঠিক আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। একটা তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটাকে পজ করে আবার দেখে নেবে, যাতে তোমরা ওই একই কথা আবার শুনতে পারো। তো দেখো, 2 দাগ আমি কি লিখেছি এখানে, নাম্বার 2, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, পাখিটি উড়ছিল। দ্য হান্টার্স লুকড অ্যাট ইট, অর্থাৎ এখানে তোমাকে খেয়াল করতে হবে দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, দ্য হান্টার্স লুকড অ্যাট ইট। তাহলে এখানে পাখিটি উড়ছিল এবং হান্টার এটাকে কি করছিল, খেয়াল করেছিল। তাহলে এই দুটো সেন্টেন্সের দুটি সাবজেক্ট কিন্তু এখানে আলাদা। তাহলে এবার আমরা কি করব, যখন সেন্টেন্সের দুটি সাবজেক্ট আলাদা হয় এবং কোনো কোনো কাজটি যদি আইএনজি যোগ করা থাকে, দেখো এখানে ফ্লাইং আছে, ওড়া কাজটি আছে, তাহলে এই দ্য হান্টার্স এবং দ্য বার্ড এর সাথে কোনো মিল নেই। এবার আমাদের খেয়াল করা উচিত কি আইএনজি যোগ আছে কিনা, কোনো ভার্ব আইএনজি যুক্ত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অবস্থা আছে কিনা, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো অবশ্যই এখানে আছে। এবং আরো একটি জিনিস খেয়াল করবে, এর যে সাবজেক্ট এবং এর কোনো অবজেক্টের সাথে কোনো মিল আছে কিনা। তো এখানে দেখো ইট আছে, তাই না? এই ইট মানে কি, আমাদের দ্য বার্ড। তাহলে আমরা যে সেকেন্ড সেন্টেন্সটি আছে, এই সেকেন্ড সেন্টেন্সটিকে আমরা কিন্তু একবারে লিখবো, এবং যে ইট আছে প্রোনাউন আছে, এই প্রোনাউনের জায়গায় কিন্তু আমরা এটাকে রিপ্লেস করব। ওকে, 2 দাগটি খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু আইএনজি যোগ করা আছে, তাই না? এবার এই আইএনজি যোগ করা আছে এবং এখানে আমি কি বললাম যে ইট, তাই তো? এই ইট মানে কিন্তু দ্য বার্ড। তাহলে এটা আমরা সহজেই প্রেজেন্ট পার্টিসিপল করতে পারছি। দেখো একটু কি করে, এগুলো কিন্তু অত্যন্ত প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। একটা কথা আছে না যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যদি তুমি শেখার পরে এটাকে বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কি হবে, তোমরা আবার ভুলে যাবে। আর যত ভুলবে ততবার তোমাদের শিখতে হবে আবার নতুন করে। আর যখনই শিখবে তোমাদের কিন্তু আবার বোরিং লাগবে, কারণ একই জিনিস যদি সব বিরক্তি লাগবে এবং বছর শেষ হবে কিন্তু আমাদের জয়েনিং নিয়ে সমস্যা থেকেই যাবে। ওকে, তো দেখো আমি প্রথমে দ্য হান্টার্স লিখবো। ওকে, আনসারটা কি হবে, দ্য হান্টার্স, দ্য হান্টার্স লুকড। এবার এই লুকড অ্যাট কার দিকে তাকাচ্ছি, কার দিকে তাকিয়েছিল, না দ্য বার্ড। তাহলে এখানে লিখবে দ্য বার্ড। ওকে, এবার আমার অবজেক্ট ফুল হয়ে গেল। এবার যদি বি ভার্ব থাকে এবং আইএনজি যোগ থাকে তাহলে তো খুব ভালো ব্যাপার, এখানে কিন্তু অলরেডি প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। তাহলে কি, দ্য হান্টার্স লুকড অ্যাট দ্য বার্ড ফ্লাইং, তাই না? এবার এখানে যদি তুমি দ্য বার্ড ফ্লাইং দাও, আমি অবশ্যই এখানে তোমাদের প্রথমে বোঝানোর জন্য কিন্তু দ্য বার্ড লিখেছি, কিন্তু এখানে দ্য বার্ড ফ্লাইং লিখলে হবে কিন্তু সেটা পোস্ট মডিফায়ার হবে, কিন্তু এর সেন্স তো সব থেকে বেশি কিন্তু প্রি মডিফায়ারের। প্রি মডিফায়ার অর্থ কি, যে অ্যাডজেক্টিভ বা যে মডিফায়ার কোনো নাউন বা প্রোনাউনের আগেই বসে মডিফাই করে তাকে কিন্তু প্রি মডিফায়ার বলে। কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে যদি কোনো রকম আইএনজি যুক্ত শব্দ বা কোনো অ্যাডজেক্টিভ যদি মডিফাই করে, অথবা কোনো অ্যাডভার্ব যদি পিছনে বসে ভার্বকে মডিফাই করে, তাহলে কিন্তু তাকে পোস্ট মডিফায়ার বলা হয়। ওকে, মডিফায়ার দুটো, যদি তোমরা কোনো মডিফায়ারের ক্লাস চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তো দেখো দ্য হান্টার্স লুকড অ্যাট, আমরা এখানে বার্ডটি লিখবো না, এখানে কি লিখবো, এ ফ্লাইং বার্ড। দেখো তো এবার সেন্টেন্সটি কেমন হলো, ফ্লাইং বার্ড। ওকে, অর্থাৎ দ্য হান্টার্স, দ্য হান্টার্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড। সেন্টেন্সটি ক্লিয়ার এবং আমরা এটা প্রি মডিফায়ারে কমপ্লিট করলাম। এবার সেকেন্ড নাম্বার, হি গট ইনটু আ বাস, সে বাসে উঠে পড়লো। দ্য বাস ওয়াজ রানিং। বুঝতে পেরেছো? তো এখানে দেখো হি গট ইনটু আ বাস, অর্থাৎ সে বাসে উঠলো, আবার সেই বাসটি সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? তাহলে বাসটি কি অবস্থায় আছে, সে কিন্তু, না এটা চলমান অবস্থায় আছে। তাহলে যদি চলমান অবস্থায় থাকে তাহলে তো খুবই সহজ হয়ে গেল। তাহলে এখানে কি করতে হবে, প্রথম তোমাকে সেন্টেন্স লিখতে হবে, সেটা হচ্ছে হি গট, কে উঠলো আর কি, হি গট ইনটু আ বাস, তাই তো? দেখো আমি এখানে ফাঁকা কেন রাখলাম, আচ্ছা এই বাসটির সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে, না এই বাসটি রানিং, এটাকেও আমরা প্রি মডিফায়ার হিসেবে লিখলাম, দ্য হি গট ইনটু আ রানিং বাস। পুরো সেন্টেন্সটি ক্লিয়ার তোমাদের কাছে? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, এই ভিডিওটি তোমাদের অনেক উপকার লাগবে। এই সিম্পল সেন্টেন্স সম্পর্কে ধারণা তো হবেই, সাথে সাথে অনেকগুলো কনজাংশন সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দেবো ক্লাস শেষে। ওকে, এবং এখানে যে ধরনের 7টা কোয়ালিটি আছে, 7 ধরনের স্টাইল আছে, এই 7 ধরনের স্টাইল যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই সিম্পল সেন্টেন্সের জয়েনিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। I found the baby.
আমি একটি বাচ্চাকে খুঁজে পেলাম বা আমি বাচ্চাটিকে পেলাম, দ্য বেবি, ওই বাচ্চাটি ওয়াজ ক্রাইং ফর ফুড, তাই না? ওই বাচ্চাটিকে, যেটাকে আমি দেখেছিলাম, সে কিন্তু খাদ্যের জন্য কাঁদছিল, তাই না? তাহলে এখানে আমি যদি জয়নিংটা করি তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, এখানে দেখো আই প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আলাদা। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এখানে, কারণ এখানে যে বেবিটা আছে সেই বেবিটা কিন্তু সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, এবং সেই সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে যে ভার্বটি সেটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে আছে। আর কন্টিনিউয়াস ফর্মে থাকলেই কিন্তু আমাদের অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলের চিন্তা করতে হবে, এবং সেটা প্রি মডিফায়ার হতে পারে, পোস্ট মডিফায়ার, এই দুই জায়গায় কিন্তু তোমাদেরকে চেক করে নিতেই হবে। তাহলে অবশ্যই তোমরা এখানে কি করবে, আই ফাউন্ড, আই ফাউন্ড দ্য বেবি, তাই তো, আই ফাউন্ড দ্য বেবি। এবার আমরা কিন্তু এখানে দুই ভাবে করতে পারি। দেখো কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে দুই ধরনের আনসার কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। তাই এই একটা সেন্টেন্স যেখানে প্রি মডিফায়ার হবে, পোস্ট মডিফায়ার হবে, আমরা এখানে আই ফাউন্ড দ্য ক্রাইং বেবি ফর ফুড লিখতে পারি, অথবা এখানে আই ফাউন্ড দ্য বেবি ক্রাইং ফর ফুড। আমি অবশ্যই বলবো তোমরা এটা পোস্ট মডিফাই করো, কারণ এই ক্রাইং এর পরে দেখো একটা কি আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এই প্রিপোজিশনাল ফ্রেজটি থাকার কারণে কিন্তু ক্রাইংটাকে একটু এই বেবির সাথে আগে না দিয়ে কিন্তু প্রি না হয়ে পোস্ট মডিফায়ারকে ইঙ্গিত করছে। দেখে নাও, আমি যদি এখানে আই ফাউন্ড দ্য ক্রাইং বেবি ফর ফুড লিখি, সেন্টেন্সটি কেমন স্টাইলিশ, মানে একটুখানি স্টাইলটা যেন ডিমোটিভেটেড হয়ে যায়। তো আমি এখানে আই ফাউন্ড দ্য বেবি ক্রাইং ফর ফুড, সেন্টেন্সটি কিন্তু আরো দারুণ ভাবে বলা যাচ্ছে, তাই না? মনে রাখতে হবে প্রত্যেকটি ভাষা, তোমরা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ক্লাস করছো, শুধু সিম্পল সেন্টেন্স শিখছো না, এখানে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন সেন্টেন্স তোমার যে ল্যাঙ্গুয়েজের পাওয়ারটাকে এনহ্যান্স করবে, বৃদ্ধি করবে, এনরিচ করবে। ঠিক আছে, আমরা শুধু স্কুলে নাম্বার পাওয়ার জন্য যদি এইগুলো শিখি তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে তোমরা ল্যাঙ্গুয়েজটাকে মিস করে যাবে। এবং ল্যাঙ্গুয়েজ যদি না শিখে তোমরা যদি শুধু পরীক্ষাতে নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই স্পোকেনে দুর্বলতা থেকে যাবে, তোমরা রাইটিং এ দুর্বলতা থেকে যাবে। ওকে, এজন্য যে জিনিসটা শিখলে অন্য সমস্ত জিনিসকে কভার করা হয়, তাহলে তোমরা সেই জিনিসটি শেখো, ল্যাঙ্গুয়েজ। ওকে, এটাকে একটা ভাষা হিসেবে দেখো, এটাকে যেন তোমরা সাবজেক্ট হিসেবে নিও না। এটা কিন্তু অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অনেক ধরনের ট্যাকটিক্স অবলম্বন করতে হয়। যেমন ধরো রিডিং নিউজ পেপার, এগুলো তোমাকে পড়তে হবে, প্রত্যেকদিন রাইটিং প্র্যাকটিস করতে হবে। পরীক্ষাতে এই রাইটিং পড়বে, শুধু সেই রাইটিংটা মুখস্থ করে তোমরা যাবে তাহলে কিন্তু হবে না। ওকে, ফাইন, কি লিখলাম দেখে নাও স্টুডেন্টস, ট্রাইং ফর ফুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অবধি। তো এরপরে আমরা নেক্সট স্টেপ, যেটা 5 নাম্বার থেকে দিয়েছি, নাম্বার 5-এ কিন্তু আমরা অবশ্যই এখান থেকে পাস্ট পার্টিসিপলকে পিক করে নেব। আমরা এতক্ষণ কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে শিখছিলাম, এবার কিন্তু আমরা এই পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানবো। দেখো, ভার্বের থার্ড ফর্ম তোমরা শুনেছো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলকে আমরা ভার্বের থার্ড ফর্ম বলি, অথবা V3। ওকে, এটা সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের আগে বসে এবং নাউনের পরে বসে। তাই এই পাস্ট পার্টিসিপল কিন্তু অবশ্যই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার সম্পর্কে কিন্তু আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি। অবশ্যই যদি তোমাদের ভুলে যাও তাহলে ভিডিও পজ করে কিন্তু আগে রিমেক করে দেখে নিতে পারো। ওকে, তো দেখো, দ্য চাইল্ড ইজ লস্ট, দ্য পুলিশ ফাউন্ড হিম। এখানে দ্য চাইল্ড ইজ লস্ট মানে কি, চাইল্ডটা কি লস্ট, হারিয়ে গিয়েছে। দ্য ফাউন্ড, এখানে আমি সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু আগে লিখবো। ওকে, দ্য পুলিশ ফাউন্ড, এই ফাউন্ড হিম, এই হিম বলতে কাকে নির্দেশ করছে? হিম বলতে কিন্তু অবশ্যই আমাদের এখানে চাইল্ডকে নির্দেশ করছে। আর এই চাইল্ডটি কি অবস্থা এখন? লস্ট, তাই না, হারানো শিশু। তাহলে দ্য পুলিশ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড। ওকে, পুলিশ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর এই কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করার একটা ইন্সপিরেশন হয়ে যাবে। ওকে, লেটস গো। নাম্বার 6 আমরা কি লিখেছি? দ্য স্ট্যাচু ওয়াজ ফাউন্ড, স্ট্যাচুকে খুঁজে পাওয়া গিয়েছিল। ইট ওয়াজ ব্রোকেন অন দ্য ফ্লোর, স্ট্যাচুকে কোন অবস্থায় পেয়েছিলাম আমরা? সেকেন্ড সেন্টেন্সে বুঝেছি যে ব্রোকেন অন দ্য ফ্লোর, ফ্লোরের ওপরে ভেঙে ফেলা হয়েছিল, তাই না, বা ভাঙা অবস্থায় ছিল। তো দেখো, ইট ওয়াজ ব্রোকেন অন দ্য ফ্লোর, ইট মানে কোনটা? ইট বলতে কিন্তু আমাদের এই সাবজেক্ট, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি? খুব সুন্দর করে দেখো, এটাকে মডিফাই করে দেবো আমরা, অবশ্যই প্রি মডিফাই করব। দ্য ব্রোকেন, দ্য ব্রোকেন স্ট্যাচু, দ্য ব্রোকেন স্ট্যাচু was found কোথায়? On the floor,
আমি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, এবং ভিডিওটি ভালো লাগার সাথে সাথে কিন্তু তোমরা লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। ওকে, এবং এই ভিডিওটি যত দ্রুত পারো তোমরা ছড়িয়ে দাও, যাতে তোমাদের মতো সবাই, তোমাদের বন্ধুরা এই ভিডিওটি দেখে খুব বেশি উপকৃত হতে পারে। ওকে, দেখে নাও। হি লক দ্য ডোর, হি ওয়েন্ট টু বেড, অ্যান্ড দ্য ফার্মার প্লাগড দ্য ফিল্ড, হি ওয়েন্ট হোম। এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে একটি কাজ হচ্ছে, দেখো, হি লক দ্য ডোর, প্রথমে সে দরজাটি লক করলো এবং কি সেকেন্ড তারপরে সে বেড়ে গেল। পরেরটাও কিন্তু সেম, দ্য ফার্মার প্লাগড হিজ ফিল্ড অ্যান্ড হি ওয়েন্ট হোম। এখানে একটি কাজের পর একটি কাজ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা পারফেক্ট পার্টিসিপলকে চুজ করব। তো হি লক দ্য ডোর, এখানে পারফেক্ট পার্টিসিপলের সংজ্ঞা হচ্ছে কি, সংজ্ঞা নয়, একটা রুলস। ওকে, একটা ওয়ে, যে ওয়েতে আমরা পারফেক্ট পার্টিসিপলকে চিনে থাকি। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমরা এর সাথে আইনজি যোগ করলে কি করি? মাই ডিয়ার স্টুডেন্টস, টেল মি। অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমরা আইনজি যোগ করলে হ্যাভিং করে থাকি, তাই তো? তাহলে আমাদের এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলোর সাথে যদি আমরা আইনজি যোগ করি তাহলে কি পাবো? সরাসরি কিন্তু আমি হ্যাভ লিখে দিলাম, এখানে কিন্তু তোমরা অবশ্যই হ্যাভিং পাবে, তাই তো? হ্যাডের সাথে যদি আইনজি যোগ করো তাহলে কিন্তু হ্যাডিং নয়, অবশ্যই হ্যাডটা অটোমেটিক্যালি হ্যাভ হবেই, তারপরে কি হবে? হ্যাভিং। আইনজি যোগ করলে এখানে দেখো ই কিন্তু উঠে যাবে, তাই তো? হ্যাভিং দেবো। এই হ্যাভিং এর পরে ভি3, এই ভি3 মানে আমি একটু আগেই কিন্তু বললাম যে ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম, তাই তো? তাহলে তোমাকে লিখতে হবে যে কাজটি প্রথম হয়েছিল সেই কাজটি, এবং খেয়াল রাখতে হবে যে দুটি সাবজেক্ট যেন একই রকম থাকে, দুটি সাবজেক্ট তোমাকে একই রকম থাকে, এটা কিন্তু খেয়াল করতে হবে। ওকে, তাহলে লিখে ফেলো এখানে, হ্যাভিং লকড দ্য ডোর, হ্যাভিং লকড দ্য ডোর। তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না, এবং সাথে সাথে তোমরা এটি শেয়ার করবে। এবং আমি এই যখন পড়াচ্ছি, আমার এই ভিডিওটি চালু করে কিন্তু তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। খাতা কলম নিয়ে না বসলে কিন্তু তোমরা এই বিষয়টির অ্যানালাইসিস ঠিকঠাক করতে পারবে না। ওকে, এই হি কিন্তু ছোট হাতে দিতে হবে তোমাদের। ওকে, তাহলে হি ওয়েন্ট টু বেড। ওকে, আমরা করে ফেললাম ইতোমধ্যে 7টি, অলরেডি আমাদের অর্ধেক হয়ে গিয়েছে, এবং আর বাকি 9টি কিন্তু রয়েছে, আমরা 16 পর্যন্ত প্রায় হয়ে যাবে। তো তোমরা আরেকটু ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো। নাম্বার 8 কিন্তু সেম, আগে প্লাগড ফিল্ড, তার জমি কর্ষণ করেছিল, তারপরে কি করলো? হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল। ওকে, তাহলে আগে যে কাজটি হচ্ছে সেই কাজটিকে আমরা কি করব? হ্যাভিং প্লাস ভি3। নোট ইট ডাউন প্লিজ, হ্যাভিং প্লাস ভি3 করবো। অলরেডি এখানে ভি2 আছে, এই ভি2টাই কিন্তু আবার ভি3 হিসাবেই কাজ করে। আমি তোমাদেরকে বলেছি যে যে ভার্বটির পিছনে ইডি যোগ থাকবে সেই ভার্বটি পাস্ট টেন্স হলে কিন্তু তার থার্ড ফর্মও কিন্তু সেম ফর্মে হয়। এই লিটল ট্রিক্স কিন্তু মনে রাখো, এটা তোমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। যখন মনে পড়বে না তখন যদি দেখো পাস্ট ফর্ম ইডি যোগ করা আছে, তাহলে যদি কোনো ভার্বের পাস্ট ফর্ম ইডি যোগ করা থাকে তাহলে কিন্তু ওই একই ভার্ব, সেম ভার্বে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে আমরা হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখে ফেললাম। এরপর একটা কি হবে? হিজ ফিল্ড লেখা আছে, হিজ ফিল্ডটা কমপ্লিট করতে হবে। হিজ ফিল্ড, FIELD, ফিল্ড, কমা, হিজ জায়গায় কিন্তু আমরা এখানে কি লিখবো? দ্য ফার্মার। মনে থাকবে, দ্য ফার্মার ওয়েন্ট হোম। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট স্টেপ চলে এসো 9। এই 9-এ দেখো, শি ওয়েন্ট টু মার্কেট, শি ওয়ান্টেড টু বাই সাম ভেজিটেবল। ওকে, এখানে কিন্তু ভেজিটেবল না, এটা হচ্ছে ভেজিটেবল, মনে থাকবে সবার। এবং আমরা 4 নম্বরের স্টেপ দেখো, আমরা এখানে কি লিখেছি? এটা কিন্তু ইনফিনিটিভ, আমরা এখন এই ইনফিনিটিভ শিখবো। তোমরা জানো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এবং এই প্রেজেন্ট ফর্মটি কিন্তু প্লুরাল ফর্ম হতে হবে। এটা যদি তুমি সিঙ্গুলার ফর্মে লেখো, অর্থাৎ টু রানস, টু সেজ, টু প্লেস, এটা কিন্তু ভুল, তাই না? তো দেখো, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আছে শি ওয়েন্ট টু মার্কেট। কি জন্য মার্কেটে গিয়েছিল? টু বাই সাম ভেজিটেবলস, শি ওয়েন্ট টু মার্কেট, তাই তো? তো এখানে আমরা প্রথম যে সেন্টেন্স আছে, কি কারণে গিয়েছিল, এটাকে টু দ্বারা কিন্তু আমরা ইনফিনিটিভে কারণ বোঝাচ্ছে। তাহলে এই ওয়ান্টেড যদি থাকে, শ্যাল যদি থাকে, উইল যদি থাকে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এই সব থাকলে কিন্তু আমরা অবশ্যই, যেমন হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো থাকলে কিন্তু আমরা টু বসিয়ে সেটাকে ইনফিনিট করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। অবশ্যই নোট ইট ডাউন করে নাও। তাহলে এখানে লিখবে কি? শি ওয়েন্ট টু মার্কেট, তাই তো? শি ওয়েন্ট টু মার্কেট। এবার এই শি কিন্তু ফার্স্ট সেন্টেন্সেও কিন্তু শি ছিল, তাহলে ওটা কিন্তু আর লিখবো না। এই ওয়ান্টেডটা আমি বলেছি তুলতে হবে। দেখো, এটার দুটো সেন্টেন্সের যে মিনিংটা, সেই মিনিংটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ওকে, যখন ট্রান্সফরমেশন করতে হবে তখন কিন্তু এই সেম নিয়মটাই কিন্তু আমাদের দরকার হয়। টু বসিয়ে নেবো, খুব ভালো কথা। সাম ভেজিটেবলস, রাইট? সাম
vegetables. Completed. আমরা কিন্তু 10 নম্বরে চলে এসেছি। নাম্বার 10, we have caught number 10. দেখো এখানে অবশ্যই তোমাকে কি করতে হবে? The boy was very happy, I could not lift it, তাই তো? The box, আমি ভুল বলেছি, সরি, এটা হচ্ছে the box হবে, বয় নয়। The box was very heavy that I could not, মানে I could not lift it। তাহলে এখানে কিন্তু আমরা সিম্পল করার সময় আমি তোমাকে কুড এর কথাও বলেছিলাম, কুড যদি থাকে তাহলে কিন্তু সেখানে টু বসবে, এবং নট থাকলে তো সেই নটটা উঠেই যাবে। তো একটা নিয়ম আছে, দেখো, টু ডট ডট টু, এই টু ডট ডট টু থাকলে কিন্তু এরকমই হয়, যদি ভেরি থাকে এবং কুড নট থাকে সেখানে কিন্তু ভেরি জায়গাতে টু বসাবো এবং কুড নটের জায়গায় টু বসাবো। এই 2 + 2 কিন্তু তোমরা লিখে নিও। তাহলে অবশ্যই কি করবো? দ্য বক্স was too heavy, the box was too heavy to lift up or lift it, ওকে। তো এখানে যে আই রয়েছে না, ফর মি, আমার জন্য কিন্তু এই বক্স এতটাই ভারী যে তোলা সম্ভব নয়, বুঝতে পেরেছো? তাহলে এখানে অবশ্যই তোমাদের ফর দিতে হবে, ওকে, ফর মি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। 11 নাম্বারটা কি? এই 11 নাম্বারটা কিন্তু আমরা এই অ্যাপোজিশন দিয়ে কমপ্লিট করবো। নাম্বার 11 দেখো, বর্ধমান ইজ আ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। বর্ধমান ইজ আ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ নোন, এখানে একটু ভুল আছে, ইট ইজ নোন ফর ইটস কাল্টিভেশন, ওকে। তো এই দুটো সেন্টেন্সকে আমরা অ্যাপোজিটিভে জয়েন করবো। তাহলে অ্যাপোজিটিভটা কি? এই অ্যাপোজিটিভটা হচ্ছে যেটা একের আরেকটি পরিচয়। অর্থাৎ তুমি মনে করো যে গান্ধীজি, এই গান্ধীজির একটা ভালো পরিচয় কি? দ্য ফাদার অফ নেশন, জাতির জনক, তাই তো? তো এখানে আমি যদি বলি দ্য গান্ধীজি, তাই তো, সরি, আমি যদি বলি গান্ধীজি, কমা, দ্য ফাদার অফ নেশন ইজ আ গ্রেট লিডার, তাই তো? তো এখানে দ্য ফাদার অফ নেশনের পরেও কিন্তু কমা বসবে। এই যে দ্য ফাদার অফ নেশন এবং দ্য গান্ধীজি, কি হবে? এটা কিন্তু অ্যাপোজিশন। গান্ধীজির আরো একটি পরিচয় কি? দ্য ফাদার অফ নেশন। তো এই ফাদার অফ নেশন কিন্তু গান্ধীজির অ্যাপোজিটিভ। অ্যাপোজিশন শব্দ থেকে, অ্যাপোজিশন লিখেছি মানে কি? অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান বোঝায়, এবং তার পূর্বের বা সাবজেক্টও হতে পারে, এটা অবজেক্টও হতে পারে, তার পূর্বের যে সাবজেক্টটিকে কিন্তু মডিফাই করেছে এবং আরো একটি ইনফরমেশন দিয়েছে, তাই না? সেম ইনফরমেশন দিয়েছে যে গান্ধীজি যে, আবার দ্য ফাদার অফ নেশন বলতেও তাই বোঝায়, ওকে। তো দেখো এখানে আমরা বি ভার্ব আছে, আমরা যে কোনো একটিকে নিতে পারি। এই বর্ধমান কি? বর্ধমান হচ্ছে আর সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তাই না? এটাকে আমরা রাখবো। আবার এই সিটি ইন ওয়েস্ট বেঙ্গল মানে কি? বর্ধমানও বা সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, তাই তো? তাহলে এখানে আমরা যে কোনো একটিকে ব্যবহার করব। আমি অবশ্যই প্রথমটাকে ব্যবহার করব। লেখো সবাই, বর্ধমান, বর্ধমান, কমা, অ্যাপোজিশনের আগে এবং পরে কিন্তু অবশ্যই তোমাদের কমা দিতে হবে। আর সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এখানে কমা লিখলাম। ইট মানে কি? এই বর্ধমান, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা আর ইট দেবো না, সরাসরি আমাদের মেন ভার্ব কি হবে? ইজ নোন ফর ইটস কাল্টিভেশন। কি হবে? ইটস কাল্টিভেশন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাপোজিশন কি, তাই তো? তারপরে দেখো, আইনস্টাইন ওয়াজ এ সায়েন্টিস্ট, হি ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। এখানে কিন্তু অফ মিস আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি, তোমরা ঠিক করে নাও। তো এখানে আইনস্টাইন ওয়াজ সায়েন্টিস্ট, তাই তো? ওয়াজ আ সায়েন্টিস্ট। তাহলে এই আইনস্টাইন এবং আর সায়েন্টিস্ট দুজন সেম পারসন, তাই এখানেও অ্যাপোজিটিভ হয়ে যাচ্ছে, এবং হি বলতে এই আইনস্টাইনকে কিন্তু বোঝাচ্ছে, তাই তো? আইনস্টাইন, আইনস্টাইন ওয়াজ আ সায়েন্টিস্ট, এখানে আমরা কি করব? আইনস্টাইন একটা অ্যাপোজিশনের জন্য কমা, আর সায়েন্টিস্ট, তারপরে আবার কমা দেব। এই হি বলতে আমরা কিন্তু আইনস্টাইনকে বুঝিয়েছি। তারপরে কি? সরাসরি ভার্ব থেকে শুরু করে পিছনে যা আছে সব লিখে দেব। ডেভেলপড দ্য থিওরি, তাই তো? দ্য থিওরি অফ রিলেটিভিটি, ওকে, রিলেটিভিটি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। এবং লাস্ট দুটো টপিক, সেটি হচ্ছে কি এবার? নমিনেটিভ অ্যাবসলিউট এবং অ্যাডভার্বিয়ালস। খুবই সহজ, খুবই সহজ। তোমরা একটু যদি খেয়াল করে ভিডিওটা দেখো, পজ না করে ভিডিওটা দেখতে থাকো, এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেষে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ইন্সপায়ার্ড হবো এবং বুঝবো যে না, তোমরা ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে ভালো লাগছে, ওকে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দ্য ডিনার ওয়াজ ওভার, ডিনার শেষ হয়েছিল, দ্য গেস্ট লেফট দ্য প্লেস। এখানে এই দ্য ডিনার একটা সাবজেক্ট, এবং এই সেন্টেন্সের ভিতরে দেখো দ্য গেস্ট আর একটা সাবজেক্ট, এবং একটি কাজ শেষ হয়ে আরেকটি কাজ শুরু হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে, তাই না? এটাকে কিন্তু আমরা কি বলবো? নমিনেটিভ অ্যাবসলিউট, তাই তো? নমিনেটিভ অ্যাবসলিউট, বা আমরা যেটাকে বলি ড্যাংলিং ফ্রেজ। কি ফ্রেজ বলি?
ড্যাংলিং ফ্রেজ। এই ড্যাংলিং ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট সম্পর্কে যদি এক্সট্রা করে কোনো ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটি কাজের সাথে আরেকটি কাজের একটা ব্যবধান থাকতে হয়, অবশ্যই এখানে আছে, শেষ হওয়ার পরে কিন্তু আরেকটি কাজ হয়েছে। তাহলে দেখে নাও, যে কাজটি প্রথম হয়েছে সেই কাজের যে ভার্বটি আছে সেটাই আমাদেরকে খেয়াল করার আসল বিষয়। এই যে ওয়াজ আছে না, অস, ওয়ার, অ্যাম, ইজ, আর, এগুলো থাকলে কিন্তু অবশ্যই বিং ইউজ করতে হবে, আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি। ওকে, তাহলে এখানে বিং লিখবো। যদি এখানে হ্যাভ, হ্যাজ বা কোনো ডু ভার্ব থাকতো, আচ্ছা ডু ভার্ব কি জিনিস, ডু ভার্ব নিয়ে কিন্তু তোমরা অবশ্যই জানিও, আমি কিন্তু ডু ভার্ব নিয়ে একটা শর্টসও তৈরি করেছি, তোমরা সেই শর্টটি অবশ্যই দেখে নিও। দ্য ডিনার বিং ওভার। ওকে, তারপরে কি করবো, আমরা একটা কমা দিয়ে দেবো। এই যে দ্য ডিনার, এই বাক্যের সাবজেক্টের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই এটাকে বাক্য থেকে ছাড়া মনে করা হয়। আর ছাড়া বলতে আমরা ড্যাংলিং বোঝাই, ড্যাঙ্গল, তাই এটাকে ড্যাঙ্গল ফ্রেজ বলে, তাই তো, ড্যাংলিং ফ্রেজ বা অ্যাবসলিউট ফ্রেজ। তো এই টোটালটা সাবজেক্ট হিসেবে বসেছিল, তাই কিন্তু আমরা এখানে নমিনেটিভ অ্যাবসলিউট বলছিলাম। তাই এখানে যদি আগে কি থাকতো, আগে যদি হ্যাভ থাকতো বা হ্যাজ থাকতো অথবা ডু ভার্ব থাকতো, তাহলে কিন্তু আমরা কি করতাম, হ্যাভিং করতাম, তাই তো। লেট দ্য প্লেস। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবং শেষেরটাও কিন্তু একই রকম, দ্য সান সেট উই প্যাকড আউট, সান হ্যাভিং, দ্য সান হ্যাভিং। ওকে, এখানে কিন্তু বি ভার্ব নেই, এখানে কি আছে, ডু ভার্ব, তাই কিন্তু আমরা এখানে হ্যাভিং করলাম। হ্যাভিং সেট কমা উই প্যাকড আপ, উই প্যাকড আপ আওয়ার ইনস্ট্রুমেন্ট, তাই তো, কি ইনস্ট্রুমেন্ট, পিকনিক ইনস্ট্রুমেন্ট, রাইট, পিকনিক ইনস্ট্রুমেন্ট। তোমরা এবার লাস্ট এবং সব থেকে টুইস্ট যে বিষয়টি এবং খুবই সোজা, এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস মানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে বিষয়টি আমরা জানি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো না, অ্যাডভার্বিয়ালস হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা একটা অ্যাডভার্বের মতো কাজ করে। এখানে যেটা আছে, দ্য বয় র্যান, হি র্যান কুইকলি, তাই না, সাবজেক্ট ভার্ব সেম, কিন্তু আমাদের এখানে কুইকলিটা আছে কিন্তু অন্যরকম, তাই না। কুইকলি মানে কি তাড়াতাড়ি করে বা তাড়াতাড়ি ভাবে এসো, তাই তো। তাহলে এখানে দ্য বয় লেখো, দ্য বয় র্যান কুইকলি, হয়ে গেল। এই তো আমাদের অ্যাডভার্বিয়ালস, দ্য বয় র্যান কুইকলি, হাউ ইজি, লেটস ডু দ্য কমেন্ট। ওকে, তারপরে নাম্বার 16 কি আছে দেখো, নাম্বার 16 কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ উইল গেট গুড মার্কস, ইট ইজ সার্টেন। তো এখানে অলরেডি আমরা এটা দেখতে পাচ্ছি, যারা একটু পড়াশোনা করো বা যারা এই বিষয় সম্পর্কে আগে একটু ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারছো, ইট ইজ সার্টেন মানে কি নিশ্চিত, তাই না, অর্থাৎ নিশ্চিত ভাবে লিখতে পারি। আমরা একটা অ্যাডভার্বিয়ালস করবো, তাহলে আমরা এরকম লিখতে পারি, সার্টেনলি, নিশ্চিত ভাবেই কি করবে, সার্টেনলি কমা হি উইল গেট গুড মার্কস, রাইট, হি উইল গেট গুড মার্কস। এই যে ইট ইজ সার্টেন মানে কি সার্টেনলি, এই ইট ইজ এখানে যদি এই সেন্টেন্স থাকতো, এটাকে যদি কমপ্লেক্স করতে বলতো তাহলে কি করতাম, ইট ইজ সার্টেনলি দ্যাট ইউ উইল গেট গুড মার্ক। ওকে, এইরকম কিন্তু যদি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমি আশা করি যে তোমাদের ভিডিও এই পর্যন্ত সবারই ভালো লেগেছে। ছিল আজকের ক্লাস, 7টি টপিক কমপ্লিট করা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।